কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 8 এক্সেল এর কভার করব। এই ক্লাস 8 এ আমরা কি কি শিখব? প্রথমে আমরা শিখব ডেটা ভ্যালিডেশন কি জিনিস, তারপরে আমরা শিখব এইচ লুকআপ এবং ভি লুকআপ বলে দুটো গুরুত্বপূর্ণ ফাংশন, এবং তারপরে আমরা শিখব সাবটোটাল। এই তিনটে জিনিসকে আজকে আমি এই ক্লাসে কভার করব এবং প্রত্যেকটা জিনিসকেই আমি শেখাবো কিছু না কিছু উদাহরণ দিয়ে, এবং তোমরাও আশা করি এই উদাহরণগুলো ফলো করে নিজেদের মেশিনে বা নিজেদের জায়গায় সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ধন্যবাদ। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. আমরা শুরু করব ক্লাস নাম্বার 8 নম্বর ক্লাস শুরু করব এক্সেল এর। এবং আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে ডেটা ভ্যালিডেশন কি জিনিস, ভি লুকআপ এইচ লুকআপ ফাংশন কি জিনিস। যেটা দেখবে আজকের দিনে এক্সেল যদি কেউ বলে যে আমি জানি এবং এক্সেল রিলেটেড কেউ যদি চাকরি করতে যায় তাহলে তাকে এই দুটো জিনিস অত্যন্ত ভালোভাবে জানা উচিত। একটা হচ্ছে ভি লুকআপ আর একটা হচ্ছে এইচ লুকআপ। তারপরে দেখবো আর একটা কনসেপ্ট কি, ইউজ অফ সাবটোটাল ইন এক্সেল। তো দেখো এই তিনটে জিনিসকে আজকে আমরা ক্লাস 8 এ কভার করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো প্রথম হচ্ছে ডেটা ভ্যালিডেশন কি জিনিস সেটা আমরা দেখব। তো আমি এক্সেলটা ওপেন করলাম। আগে ধরো আমি এখানে নাম লিখলাম, একটা কলম নেম দিলাম নেম, আর একটা নাম দিলাম কি না মার্কস। তো ধরো আমি এখানে নাম কিছু ভরে দিলাম, যেমন ধরো আগেকার দিনে আগে আমরা যে লিস্ট গুলো বানিয়েছিলাম সেই হিসেবে আমরা এখানে নাম কিছু দিয়ে দিই। তাহলে এগুলো দিয়ে দিয়েছি। এবার আমি চাইছি যে এখানে তোমাকে মার্কস দিতে হবে, এবং মার্কস কি না 0 থেকে 100 এর মধ্যে, 0 থেকে 100 এর মধ্যে তোমায় দিতে হবে। 0 কম হলেও চলবে না, আবার 100 বেশি হলেও চলবে না। তো এটাকে আমরা এখানে কিভাবে ইউজ করব সেটাকে আমরা এখানে চেক করব। তাহলে ধরো আমি প্রথমে কি করলাম, আমাকে প্রথমে দেখতে হবে কি যে আমি কোন কোন সেলগুলোতে আমি মার্কস দেবো। তাহলে কি করলাম, আমি এই সেলটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে দেখো এখানে একটা খুব সুন্দর জিনিস পাবে, ডেটা ট্যাবের মধ্যে দেখো ডেটা ভ্যালিডেশন বলে একটা জিনিস থাকে। সেখানে দেখো ডেটা ভ্যালিডেশন বলে একটা জিনিস আছে। তুমি এখানে ক্লিক করলে এবারে দেখো এখানে তিনটে ট্যাব পাবে তুমি। একটা হচ্ছে সেটিং ট্যাব, একটা হচ্ছে ইনপুট মেসেজ ট্যাব, একটা হচ্ছে এরর অ্যালার্ট। আমি ধরো সেটিং ট্যাবে গেলাম, দিয়ে এখান থেকে অ্যালাউ এনি ভ্যালু। তো এখান থেকে ধরো প্রথমে লেখা আছে এনি ভ্যালু, কিন্তু আমাকে এখানে কি সিলেক্ট করতে হবে না, আমি এখানে সিলেক্ট করব হোল নাম্বার। তুমি এখানে সিলেক্ট করে নাও। তারপরে দেখো এখানে একটা অপশন থাকে বিটুইন। দেখো আমরা যখন ফিল্টারে দেখেছিলাম অনেক কটা কন্ডিশন দিতে পারি, এখানেও দিতে পারি। যেমন ধরো আমি দিলাম বিটুইন। মিনিমাম কত বলেছি না 0, ম্যাক্সিমাম কত বলেছি না 100। এবারে আমি এখানে কি করব না, আমি এখানে ওকে করে দেবো। এরপরে তুমি এখানে ভ্যালু দেওয়ার চেষ্টা করো। ধরো আমি দিলাম 0, আমি দিলাম 100, আমি দিলাম 80, এবার আমি দিলাম দিচ্ছি দেখো -1। দেখো এরর খেয়ে যাও। কেন না, আমার ভ্যালিডেশন যেটা ছিল সেটা কি বলেছিল যে 0 থেকে 100 এর মধ্যে দিতে হবে, কিন্তু এখানে আমি দিলাম না। আমি দিলাম কত না -1, এরর খেয়ে গেল। এবার ধরো আমি এখানে দিচ্ছি 101, দেখো এখানেও কিন্তু এরর খাবো। কারণ কি হলো না, এখানে আমার জিনিসটা আমার কি হলো না 101 করে দিলাম, কারণ এরর খেলাম। কারণ আমার ভ্যালিডেশন ছিল, আমার কন্ডিশন কি ছিল কি মার্কসটা 0 থেকে 100 এর মধ্যে হবে। সুতরাং 0 কম দিলেও এরর খাবো, 100 বেশি দিলেও ওখানে আমি এরর খেয়ে যাবো। এবার আমি ধরো এখানে দিয়ে দিলাম 70, দেখো কোনো নিয়ে নেবে। যেটা আমি দিলাম 30 নিয়ে নেবে। তো এইভাবে আমরা যদি চাই আমরা ভ্যালিডেশনকে অ্যাপ্লাই করতে পারি।
তাহলে আমি জিনিসটা আরেকবার রিপিট করব। আচ্ছা ধরো এবার আমাকে ভ্যালিডেশন গুলোকে উঠিয়ে দিতে হবে। কি করবে, নাম্বারগুলোকে যে যে জায়গায় তুমি ভ্যালিডেশন দিয়েছিলে সেই নাম্বারগুলোকে সিলেক্ট করে নাও, নিয়ে তুমি কোথায় চলে যাবে, ডেটা ভ্যালিডেশনে চলে যাবে, দিয়ে আবার তুমি চলে যাও ডেটা ভ্যালিডেশন। সেখান থেকে তুমি বলো ক্লিয়ার অল, দিয়ে বলো ওকে। এবার দেখো সব ভ্যালিডেশন গুলো সরে গেছে। কিভাবে চেক করবে, ধরো এই নাম্বারগুলোকে আমি কি করলাম, জিরোর জায়গায় এখানে দিয়ে দিলাম 101। দেখো ও কোনো এরর দেবে না কিন্তু। ধরো দিয়ে দিলাম -1, দেখো কোনো এরর দেবে না কিন্তু। আবার 80 দিল তো, কারণ এখানে আর কোনো ভ্যালিডেশন বলে কিছু নেই, যা ছিল সব আমি সরিয়ে দিয়েছি। তাহলে এই জিনিসটাকে আমরা যদি আবার আরেকবার করে করি, তাহলে দেখো এখানে এটাকে ডিলিট করে দিচ্ছি আবার। তাহলে প্রথম স্টেপ কি হবে, আমি কোন কোন সেলে আমি ভ্যালিডেশন দেবো সেটাকে আগে নিয়ে নেবো, দিয়ে চলে যাব কোথায়, ডেটা ভ্যালিডেশন। তারপরে কোথায় চলে যাব, দেখো আবার ডেটা ভ্যালিডেশনে চলে যাব। এখান থেকে আমি সিলেক্ট করব কি, হোল নাম্বার। তারপরে ধরো এখান থেকে আমি আমার কন্ডিশন সিলেক্ট করবো। আমি বলছি কি না, আমার কন্ডিশন হচ্ছে 0 থেকে 100 এর মধ্যে হতে হবে। তাহলে এখানে দিলাম 0 আর এখানে দিলাম 100। এবার তুমি ওকেতে ক্লিক করে দাও। এবার তুমি নাম্বার দেওয়ার চেষ্টা করো, ধরো -1 দাও, দেখো এরর খাবে। ধরো তুমি 0 দাও, কোনো ব্যাপার না। ধরো তুমি 101 দিলে, দেখো এরর খেয়ে যাবে। তুমি এখানে 60 দাও, তুমি এখানে 40 দাও, তুমি এখানে 20 দাও, তুমি এখানে 67 দাও, কোনো ব্যাপার না। কেননা তোমার যে ভ্যালিডেশন আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে কি, যে মার্কসটাকে তুমি যে মার্কস এন্টার করবে সেটা 0 থেকে 100 এর মধ্যে হতে হবে। তো এইভাবে আমরা কি দেখলাম না, ডেটা ভ্যালিডেশনকে কিভাবে অ্যাপ্লাই করে সেটা আমরা চেক করলাম। এবারে আমরা আরো কিছু জিনিস শিখবো। ধরো আমি এটাকে আবার ডিলিট করে দিচ্ছি, তাহলে কি করলাম, সিলেক্ট করে ডেটা ভ্যালিডেশন আবার যাব, সেখান থেকে বলবো ক্লিয়ার অল, তাহলে তুমি তোমার পুরোনো জায়গায় আবার ফিরে আসবে। এবারে এখানে ধরো আমরা এখানে একটুখানি কি করছি না, আমরা ধরো এই যে যখন ধরো আমরা ভ্যালিডেশন গুলো দিলাম, আমরা কি হলো, আমাদের কাছে একটা মেসেজ এসেছিল, যেমন ধরো এই যে আমি ধরো দিয়ে দিচ্ছি, আবার ডেটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করছি। ধরো ধরো আমি এখানে 100 করে দিলাম। এবার আমি ধরো এখানে কি দিচ্ছি না, -1 দিচ্ছি। তো দেখো এরকম একটা মেসেজ দিচ্ছে। তো এই মেসেজটা কে সাপ্লাই করছে, এই মেসেজটা সাপ্লাই করছে কে না, মাইক্রোসফট এক্সেল। এবার আমি চাইছি যে আমি আমার মতন করে একটা মেসেজ দেবো, আমি নিজে লিখবো সেই মেসেজটাকে। এই যে লিখেছে এখানে, দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশনস ডিফাইন্ড অন দিস টু দিস সেল। এই লেখাটা ডিফাইন ফর দিস সেল, এই লেখাটা থাকবে না। আমি আমার মতন করে একটা মেসেজ শো করাবো। তাহলে সেটাকে আমরা কি করে করি, আচ্ছা সব কিছু আমি ডিলিট করে দিলাম। দেখো এগুলোকেও সরিয়ে দিচ্ছি। আবার ডেটা ভ্যালিডেশনে চলে যাব। দেখো এখানে প্রথমে ধরো ঠিক আছে আমি নিয়ে নিলাম হোল নাম্বার, ব্যাস এখানে এখন আর কিছু করবো না। এখানে আছে এখানে আমি না ভ্যালিডেশন গুলো দিয়ে দিই আগে, ধরো 0 থেকে 100। এবারে আমি চলে যাব কোথায়, ইনপুট মেসেজ। দেখো এখানে ধরো আমি একটা টাইটেল কিছু লিখবো, ইনপুট নাম্বার, এরকম ভাবে কোনো একটা মেসেজ দিলাম। ইনপুট মেসেজ এখানে ধরো আমি বলবো এন্টার নাম্বার বিটুইন 0 and 100। এবার ধরো এরর অ্যালার্ট, এখানে আমি চলে যাব। ধরো এখানে আমি একটা মেসেজ দেবো, এরর মেসেজ বলে একটা হেডিং আসবে দেখবে। এখানে ধরো এবার আমি কিছু লিখলাম, ইনভ্যালিড আর একটা মেসেজ দিয়ে দিলাম, ধরো নাম্বার ইজ নট বিটুইন 0 and 100। এবার তুমি ওকে করে দাও। এবার দেখো সঙ্গে সঙ্গে তুমি যদি এখানে যাবে, দেখো তোর একটা মেসেজ দিচ্ছে,
এন্টার নাম্বার বিটুইন 0 and 100। তা সত্ত্বেও ধরো তুমি দিলে -1, দেখো তোমাকে একটা এরর দিয়ে দেবে। দেখো মজার ব্যাপার হচ্ছে আমরা আগে এররটা কি পাচ্ছিলাম না, এক্সেল এর থেকে সাপ্লাই করা মেসেজ পাচ্ছিলাম, কিন্তু দেখো এখন সেটা পাবো না। এখন আমি কি পেলাম না, আমি আমার নিজের ডিফাইন করা মেসেজ, আমি মানে ইনফো যে মেসেজ আমি দিয়েছিলাম, যেমন ধরো হেডিং আমি কি দিয়েছিলাম, এরর মেসেজ, এটা টাইটেলে এলো, এবার এখানে দিয়ে এলো কি, নাম্বার ইজ নট বিটুইন 0 and 100। তো এইভাবে তুমি যদি চাও তুমি তোমার নিজের মতন করে মেসেজ ডিফাইন করে করতে পারো। এবার এটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আমি কি করলাম, ডেটা ভ্যালিডেশনে গেলাম, আবার ডেটা ভ্যালিডেশন থেকে সেটিং এ গেলাম, গিয়ে বললাম ক্লিয়ার অল, ওকে করে দাও। দেখো তোমার যা ছিল সব ভ্যালিডেশন এখান থেকে সরে যাবে। তো এইভাবে আমরা যদি চাই আমরা ডেটা ভ্যালিডেশনকে ইউজ করলে করতে পারি। আচ্ছা, এটা গেল একটা প্রসেস। এবারে এরকম তো হতে পারে, ধরো তুমি নাম্বার দিয়ে দিয়েছো, ধরো আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, ধরো 101, ধরো -1, ধরো 67, ধরো 34, ধরো আমি দিয়ে দিলাম ধরো 150। এবার নাম্বারগুলো দেওয়ার পরে আমি ভাবছি যে এবারে আমি কি করি, নাম্বারগুলো দেওয়ার পরে এবার আমি ভাবছি যে না, আমাকে এবারে কি করতে হবে, আমাকে এবারে এই নাম্বারগুলোর উপরে ভ্যালিডেশন দিতে হবে। তাহলে আমি কিভাবে দেবো এই নাম্বারগুলোর উপরে ভ্যালিডেশন? নাম্বার তো অলরেডি লেখা হয়ে গেছে, কারণ আমরা আগে কি শিখলাম, আমরা আগে এটাই শিখলাম যে আমরা নাম্বার দেওয়ার আগে ভ্যালিডেশন অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এখানে কি করব, আমরা নাম্বার দেওয়ার পরে ভ্যালিডেশন গুলো দেবো। তাহলে সেখানে আমরা কি করি, আমরা নাম্বারগুলোকে দেওয়ার পরে কোনো ব্যাপার না, আমি এগুলোকে সিলেক্ট করবো আবার। এবার আমি চলে যাব ডেটা ভ্যালিডেশনে, আবার চলে যাব ডেটা ভ্যালিডেশনে। এখান থেকে আমি কি করেছিলাম, আমি হোল নাম্বার সিলেক্ট করেছিলাম, আবার হোল নাম্বারই সিলেক্ট করব। মিনিমাম কত বলেছিলাম 0, ম্যাক্সিমাম কত বলেছিলাম 100। এবার আমি ওকে করে দেবো। আচ্ছা, ইনপুট মেসেজ বা এরর তোমরা যদি দিতে চাও দিতে পারো, আমি এখানে দিলাম না, ওকে করে দিলাম। এরপরে আমাকে এখান থেকে খুঁজে বার করতে হবে যে কোন কোন নাম্বারগুলো আমার ডেটা ভ্যালিডেশনের মধ্যে পড়ছে না। যেমন আমার ডেটা ভ্যালিডেশনে কি ছিল 0 থেকে 100, কিন্তু যেমন প্রথম নাম্বারটা যারা 101 দিয়েছে এটা ভুল দিয়েছি, তারপরে নাম্বারটা -1 দিয়েছি এটাও ভুল দিয়েছি, তারপরে নাম্বারটা 150 দিয়েছি এটাও ভুল দিয়েছি, 150 দিয়েছি। তাহলে এই নাম্বারগুলোকে আমি আজকে ধরো আমার কাছে কটা নাম্বার আছে, 5টা নাম্বার আছে, এরকম করে ধরো আমার কাছে 1000, 10,000, 50,000, 1 লাখ এরকম নাম্বার রেকর্ড থাকতে পারতো। সেখান থেকে আমাকে বার করতে হবে যে আমি কিভাবে, মানে আমার মানে এগেইনস্ট ডেটা ভ্যালিডেশনে কি কি আছে, মানে যে নাম্বারগুলো আমার ডেটা ভ্যালিডেশনের মধ্যে পড়ছে না, আমার রেঞ্জের মধ্যে পড়ছে না, সেগুলোকে আমি খুঁজে বার করব। তা সেগুলোকে আমি খুঁজে বার করি কি করে, তুমি এই নাম্বারগুলোকে সিলেক্ট করো। এবার দেখো ডেটা ভ্যালিডেশনে যাও, দেখো এখানে একটা খুব সুন্দর অপশন থাকে, সার্কেল ইনভ্যালিডেট ডেটা, এখানে ক্লিক করো। দেখো তোমাকে বলে দেবে যে কোন কোন নাম্বারগুলো তোমার ডেটা ভ্যালিডেশনের মধ্যে, তোমার যে ডিফাইন করা ডেটা ভ্যালিডেশন যেটা আমরা এখানে করেছিলাম 0 থেকে 100 এর মধ্যে হতে হবে, এই নাম্বারগুলো কিন্তু আমার সেই রেঞ্জের মধ্যে পড়ছে না। এবার আমি দেখো এই নাম্বারটাকে চেঞ্জ করছি, যেমন ধরো প্রথম নাম্বার কত ছিল 101, এটাকে ডিলিট করে আমি ধরো বলে দিলাম 78, দেখো সঙ্গে সঙ্গে তোমার সার্কেল সরে গেল। -1 এটাকে বলে দিলাম 89, দেখো সার্কেল সরে গেল। 56 সরে গেল, সরি এটা তো ছিলই। এবার ধরো 150, একে আমি ধরো করে দিলাম 67, দেখো সরে গেল। তো এইভাবে আমরা নাম্বার দেওয়ার পরেও যদি আমরা চাই, আমরা কিন্তু তোমার ডেটা ভ্যালিডেশনকে অ্যাপ্লাই করলে করতে পারি। তাহলে আরেকবার দেখাই জিনিসটাকে, তখন ডেটা ভ্যালিডেশন যা ছিল সেগুলোকে আমি সব সরিয়ে দিচ্ছি আগে। আমি কি করব, আমি প্রথমে ধরো এই নাম্বারগুলোকে, আচ্ছা ঠিক আছে, নাম্বারগুলোকে ধরো আমি সিলেক্ট করলাম, নাম্বারগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি চাইছি যে নাম্বারগুলো হবে কোথায়, না নাম্বারগুলো লেটসে ধরো 10 থেকে 50 এর মধ্যে হবে। এবার এইরকম একটা রেঞ্জ দেবো, ধরো আমি তাহলে সিলেক্ট করছি আবার এগুলোকে। ডিফারেন্স হচ্ছে আগে যেটা ছিল, আগে নাম্বারগুলো প্রথম যেটা আমরা ভ্যালিডেশনের প্রসেস শিখেছিলাম সেখানে কিন্তু নাম্বার দিইনি, আগে ভ্যালিডেশন অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু এখানে হচ্ছে উল্টো, আগে নাম্বার দিয়ে তারপর ডেটা ভ্যালিডেশন দেবো। ডেটা ভ্যালিডেশনে গেলে এখান থেকে তুমি বললে হোল নাম্বার, মিনিমাম কত আমি বলেছিলাম 10,
ম্যাক্সিমাম কত আমি বলেছিলাম 50। এবার ওকে করে দাও। এরপরে তুমি ডেটা ভ্যালিডেশনে গিয়ে তুমি এখানে তো হয়ে গেল, এবার তুমি কি করবে না ডেটা ভ্যালিডেশনে যেতে হবে না, নাম্বারগুলো সিলেক্ট তো হয়ে আছে। এবার তুমি গিয়ে এখানে এই অ্যারোটা, এই ডাউন অ্যারোটায় ক্লিক করবে। সেখান থেকে তুমি বলবে সার্কেল ইনভ্যালিডেট ডেটা, ও দেখো তোমাকে বলে দেবে এই ডেটাগুলো তোমার ডেটা ভ্যালিডেশনের এগেইনস্টে চলে আছে। তুমি আমি যেটা বলেছি 10 থেকে 50 এর মধ্যে হতে হবে, কিন্তু এই নাম্বারটা ছিল কত 78, তাহলে এটা হবে না, এটাকে চেঞ্জ করে দাও। ধরো তুমি বললে 45, দেখো সঙ্গে সঙ্গে তোমার সার্কেল ছড়ে যাবে। কিন্তু এটা ধরো তুমি বললে 20, সঙ্গে সঙ্গে সার্কেল ছড়ে গেল। এখানে তুমি বললে 50, সঙ্গে সঙ্গে দেখো সার্কেল ছড়ে গেল। 34 ছিল, এটা তো রেঞ্জের মধ্যে ছিল, কোনো সার্কেল ছিল না। এখানে ধরো তুমি দিচ্ছ 44, তাহলে দেখো এখানেও সার্কেল ছড়ে গেল। তো এইভাবে আমরা যদি চাই আমরা ডেটা ভ্যালিডেশনকে এইভাবে অ্যাপ্লাই করলে করতে পারি। মানে নাম্বার দেওয়ার পরেও তুমি যদি চাও ডেটা ভ্যালিডেশনকে আমাদের অ্যাপ্লাই করা যেতে পারে। তো এইভাবে আমরা কি শিখলাম না, আমরা কনসেপ্ট শিখলাম অফ ডেটা ভ্যালিডেশন। এরকম ভাবে দেখো, ধরো আমি আরেকটা ছোট্ট রিপোর্ট বানাচ্ছি। যেমন ধরো আমি এখানে কি করছি, আমি ধরো বললাম নেম। ধরো আমি এখানে একটা ছোট্ট রিপোর্ট বানাই। আমরা ধরো এখানে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি, এখানে মার্জান সেন্টারে গিয়ে আমি ধরো বললাম স্টুডেন্ট ডিটেলস। এইগুলোকে আমাদের ধরো ডেটা ভ্যালিডেশন রয়ে গেছে যে সেলগুলোতে, সেগুলোকে আবার আমাকে একটু ডেটা ভ্যালিডেশন সরাতে হবে। তাহলে কি করবো, ধরো সব তোমার ধরো মনে নেই এখানে কোন কোন সেলে তুমি কি দিয়েছো, কিছু না, পুরো সেলটাকে সিলেক্ট করে নাও, নিয়ে চলে যাবে কোথায় ডেটা, দিয়ে চলে যাবে কোথায় ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনে গিয়ে তুমি একেবারে বলে দাও ক্লিয়ার অল করে দাও, তাহলে গিয়ে যা ছিল সব তোমার রিমুভ হয়ে যাবে, তুমি পুরোনো জায়গায় আবার ফিরে আসবে। তো ধরো এবার আমি এখানে এটাকে কি করছি, আমি এটাকে সিলেক্ট করলাম, দিয়ে আমি কি বলছি, আমি এখানে ধরো এখানে জাস্ট মার্জ করে দিলাম এটাকে। এবার আমি কি বললাম স্টুডেন্ট ডিটেলস। এবার আমি এটাকে নিয়ে গেলাম এখানে। এবার ধরো আমি এখানে কি বলছি, এটাকে ধরো আমি এখানে জাস্ট এটা লিখছি, ধরো রোল নাম্বার, যেরকম আমরা শিখেছিলাম আগে বানানো। এখানে একটা রিপোর্ট, ছোট্ট রিপোর্ট বানাচ্ছি আমরা, রোল নাম্বার, নেম, ফোন নাম্বার। এরপরে ধরো আমি এখানে বললাম কি না মার্কস, এখানে মার্কস দিয়ে দিলাম। এবারে আমি চাইছি ধরো রোল নাম্বার গুলো লিখে দিই একটু। ধরো ওই যেরকম লিখেছি আমরা শিখেছি আগে 1 2 করে, তারপরে ড্র্যাগ করে দেবো, ডেটা সিরিজ ফিচার দিয়ে ওটাকে তুলে নেবো আমরা। এবার নামও সেরকম লিখে দিচ্ছি। ফোন নাম্বার। এবার আমি চাইছি যে তুমি এই যে ফোন নাম্বার গুলো দেবে সেগুলো তোমার 10 ডিজিটস এর হতে হবে, 10 ডিজিটস। যেমন আমরা কি জানি আমাদের মোবাইল নাম্বার গুলো সাধারণত 10 ডিজিটস এর হয়ে থাকে। তো আমি ধরো এখানে মোবাইল নাম্বার স্টোর করবো সকাল। এবার আমার একটা কন্ডিশন থাকবে যে মোবাইল নাম্বার গুলো 10 ডিজিটস এর হতে হবে, 10 এর কম হলে চলবে না, 10 এর বেশি হলে চলবে না, এক্স্যাক্টলি 10 ডিজিটস। তাহলে কি করব, এগুলোকে তুমি আগে সিলেক্ট করে নাও, ডেটা ভ্যালিডেশন দিয়ে চলে যাব কোথায়, আবার ডেটা ভ্যালিডেশনে চলে যাব, আবার ডেটা ভ্যালিডেশনে চলে যাবে। এখান থেকে দেখো এখানে একটা আমরা সুন্দর জিনিস পাবো, টেক্সট লেন্থ বলে। মিনিমাম কত 10, ম্যাক্সিমাম কত 10, ঠিক আছে। এবার আমরা এটাকে ওকে করে দিই। এবার মার্কসে চলে যাব, মার্কস কত না 0 থেকে 100 এর মধ্যে হবে, বা ধরে রাখো 0 থেকে 50 এর মধ্যে হবে, তাহলে এখানে দিলাম। এবার আমি এখানে কি সিলেক্ট করব, হোল নাম্বার কত না 10 থেকে 50 এর মধ্যে তুমি দেবে। আমি এগুলো আর কিছু দিলাম না, কারণ আমরা অলরেডি আগে কিছুক্ষণ আগে দেখেছি। তোমরা যদি মনে করো নিজেদের মতন করে মেসেজ এবং এরর অ্যালার্ট দিতেই পারো, ওকে করে দাও। এরপরে দেখো আমি ধরো ফোন দিচ্ছি, আমি ফোন নাম্বার ভরছি। দেখো
এরর দিল না। কিন্তু এবার ধরো আমি এখানে আরেকটা নতুন নাম্বার যদি ভরি, এখানে ধরো আমি আরেকটা ডিজিট দিচ্ছি, এখন সঙ্গে সঙ্গে এরর দিয়ে দেবে। কারণ আমি কি বলেছি যে ফোন নাম্বারগুলো তুমি যখন দেবে এক্স্যাক্টলি তোমাকে 10 ডিজিটস এর দিতে হবে। তো এইভাবে আমরা যদি চাই আমরা ফোন নাম্বার আমরা এরকম ধরনের ভ্যালিডেশন আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এই জিনিসটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কি করলাম আমি। আচ্ছা, এটাকে একটু ডিলিট করে দিই আরেকবার। আমি কি করলাম, আমি প্রথমে নাম্বারগুলোকে নিয়ে নিলাম, দিয়ে বললাম ডেটা ভ্যালিডেশন, দিয়ে বললাম আবার ডেটা ভ্যালিডেশন। সেখান থেকে আমি এইটাকে নেব, মনে রাখবে এই যে টেক্সট লেন্থ কত বলেছি, মিনিমাম কত 10, ম্যাক্সিমাম কত 10। এবার ক্লিয়ার করে দাও। এবার তুমি নিজের ফোন নাম্বার ইনসার্ট করো। দেখো কিছু এরর দিল না। এবার তুমি এর পাশে আরেকটা ডিজিট ইনসার্ট করার বা একটা ডিজিটকে ডিলিট করছি আমি। দেখো সেখানে আমি এরর খাবো, কারণ আমাকে 10 ডিজিটের মোবাইল নাম্বার দিতেই হবে, তা নাহলে হবে না। এই যে ধরো আমি এটাকে ডিলিট করলাম, সঙ্গে সঙ্গে আমি এরর খেলাম। দেখো এবার আমাকে যদি দিতে হয় তাহলে ধরো এখানে আমি আরেকটা দিয়ে দিলাম, এখানে নিয়ে নিল। এবার ধরো এখানে আরেকটা ডিজিট অ্যাড করছি এই নাম্বারটার পাশে, দেখো আবার এরর খাবো আমি। তো এইভাবে আমরা যদি চাই আমরা কিন্তু ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে ভ্যালিডেশনের আরেক ধরনের কিভাবে আমরা ডেটা ভ্যালিডেশনকে ইউজ করতে পারি। আচ্ছা, নাম্বারে তো আমাদের যথারীতি যা ছিল কত বলেছিলাম 10 থেকে 15। তো ধরো আমি 10 থেকে 50 সরি, তো আমি ধরো 9 দিলাম, দেখো এরর খেয়ে যাব। আমি ধরো এখানে 10 দিলাম, খাবো না। এখানে ধরো আমি কত দিচ্ছি না, ধরো আমি 51 দিলাম, 51 দিয়ে দিলাম, দেখো আমি এখানে এরর খেয়ে যাব। আমি ধরো এখানে 50 দিচ্ছি, তাহলে কিন্তু কোনো এরর খাবো না। তো এইভাবে দেখো আমরা এখানে ভ্যালিডেশনের আরেকটা ওয়ে দেখলাম। এবার তুমি যদি এটাকে ডিলিট করতে চাও, আমরা আগে যেরকম ভাবে ডিলিট লিখেছিলাম সেইভাবেই করতে পারবো। ক্লিয়ার অল করে দাও, ওকে করে দাও। এবার এটাকেও তুমি যদি মনে করো ডিলিট করবে, তাহলে তুমি এটাকেও নিয়ে ক্লিয়ার অল করে দাও, তাহলে এটাও তুমি তোমার পুরনো জায়গায় আবার ফিরে যাবে। তো এইভাবে দেখো আমরা কি করলাম, আমরা এখানে একটা ডেটা ভ্যালিডেশনের আরেকটা প্রসেস দেখলাম যে ক্যারেক্টারকে নিয়ে আমরা কিভাবে, ধরো ডিজিটস কিভাবে, ধরো এরকম যে তোমাকে 10 ডিজিটস কি 15 ডিজিটস এর কিছু একটা ফিক্স জিনিস তোমাকে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি না, আমরা ডেটা ভ্যালিডেশনের দ্বারা সেই কাজটাও আমরা আনতে পারি। আচ্ছা, আরেকটা নতুন জিনিস শিখবো। দেখো ধরো এখানে আরেকটা দিচ্ছি সিটি। এবারে ধরো আমি এখানে লিখলাম কি না কলকাতা, দিল্লি। বাকি স্টুডেন্ট গুলো দেখো হয় কলকাতা নাহলে দিল্লিতে থাকে। তো তুমি কি করতে পারো, এখানে কে প্রেস করলে দেখো অটো ফিল ফিচারের দ্বারা এটা চলে আসবে, অটো কমপ্লিট ফিচারের দ্বারা এটা চলে আসবে। কি প্রেস করলে চলে আসবে। আমি চাইছি যে এরকম তো আসছে, খুব ভালো কথা, কিন্তু আমি চাইছি এই দুটোর মধ্যে একটা লিস্ট বানাবো। যেমন এই যে এরকম ধরনের লিস্ট আমরা দেখি না, যেমন ধরো এই যে এগুলো হচ্ছে, এগুলোকে কি বলা হয়, ড্রপ ডাউন লিস্ট বক্স বা কম্বো বক্স। তো এরকম ধরনের আমি একটা লিস্ট বানাবো। এবার এই লিস্টের মধ্যে আমি কি করব, এই দুটো নামকে ঢুকিয়ে দেবো। এবার এখানে যখন লিখবো, যেরকম আমরা এখানে কি করছি, আমরা ধরো একটা ফন্টের সাইজ সিলেক্ট করছি, তাহলে আমরা এখানে ক্লিক করে এখান থেকে ফন্টের সাইজটাকে নিয়ে নিতে পারছি। তো আমরা লিস্ট থেকে হয় কলকাতা বা দিল্লি সিলেক্ট করব। তাহলে আমরা সেটা কি করে করি, আবার আমরা দেখো ডেটা ভ্যালিডেশনে চলে যাব। এবার দেখো এখান থেকে একটা খুব সুন্দর অপশন পাবে, লিস্ট বলে একটা অপশন পাবে, ক্লিক করো এখানে। এবার ও তোমাকে বলবে সোর্স। আচ্ছা দাঁড়াও, তার আগে একটা ভুল করে ফেলেছি, একটু দাঁড়াও। আগে আমাদের এই নাম্বারগুলোকে আমরা সিলেক্ট করে নেব। এটা না করলেও চলে, আমরা একবার দেখে নিই। ডেটা ভ্যালিডেশনে যাব, দিয়ে প্রথমে লিস্টকে নিয়ে নেব। সোর্স, আমাকে বলছে সোর্স কি, আমি বলবো সোর্স হচ্ছে আমার এইটা, এই দুটো। ওকে করে দাও। দেখো এবার একটা ছোট্ট বক্স এসে গেছে। এবার এখান থেকে তুমি কলকাতা বা দিল্লির মধ্যে জিনিসটাকে সিলেক্ট করতে পারো। এইগুলোকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে এই প্রসেসটাকে আমি আরেকবার রিপিট করছি।
আচ্ছা ধরো আগে আমি এটাকে ডিলিট করে দিই সবকিছু। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা পুরো জিনিসটাকে সিলেক্ট করব, তারপরে আমরা কোথায় যাব, ডেটা ভ্যালিডেশনে যাব, তারপরে আমরা কোথায় যাব, এখান থেকে লিস্টে যাব। আচ্ছা এটাকে আরেকবার আছে, এটাকে একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা দিয়ে ধরো এখানে আমি কি বললাম, যাবো কোথায় না লিস্টে চলে যাব। সোর্স, এবার আমাকে সোর্স চাইছে, সোর্সটা কোনটা না এইটা হচ্ছে আমার সোর্স, কলকাতা আর দিল্লি হচ্ছে আমার সোর্স। ওকে করে দাও। দেখো এখান থেকে এবার সিলেক্ট করো, দিল্লি সিলেক্ট করলাম, এখান থেকে এবার সিলেক্ট করো, দেখো কলকাতা সিলেক্ট করলাম, আবার এখানে চলে আসো, এখান থেকে সিলেক্ট করো কি না কলকাতাকে বা দিল্লিকে আবার সিলেক্ট করো। তো এইভাবে দেখো আমরা এই লিস্ট ফিচারটাকে ব্যবহার করলে করতে পারি। এই প্রসেসটাকে আমরা আরেকবার একটু দেখব। ধর আমি সব ডিলিট করে দিলাম, সব ডিলিট করে দিচ্ছি। তাহলে ধরো এইটা আমি কি একটি সিটির মধ্যে আমি কি কি লিখলাম না, আমি কলকাতা এবং দিল্লি, এবং আমি চাইছি কি যে কলকাতা আর দিল্লিকে লিখবো না, একটা লিস্ট বানাবো, লিস্ট থেকে আমি সিলেক্ট করে নেবো। তাহলে কি করি, ডেটা ভ্যালিডেশনে গেলাম, দেখো এখান থেকে আমার একটা অপশন থাকে লিস্ট নেবো অপশনটাকে, না প্রথমে আমরা ভুল করে নিচ্ছি, প্রথমে আমাদের যে যে সেলগুলোতে আমি লিস্টটাকে ইউজ করব সেই সেলগুলোকে আগে সিলেক্ট করে নিতে হবে। যেমন এই তিনটে সেলকে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি কোথায় যাব, নিয়ে আমি চলে যাব কোথায় না ডেটা ভ্যালিডেশন। একটা মেসেজ দেবে, কোনো ব্যাপার না, তুমি এখান থেকে সিলেক্ট করবে কি লিস্ট অপশনটাকে নিয়ে নেবে, দিয়ে বলছে সোর্স, এটাকে ডিলিট করে দাও, ফ্রেশ করে এটাকে সিলেক্ট করো, তারপর এটাকে সিলেক্ট করে নিলে ওকে করে দাও। এবার দেখো যেই তুমি এখানে লিস্টটা বানাবে, দেখো ছোট্ট বক্স দেখতে পাচ্ছি আমরা, যেরকম দেখো আমরা এখানে দেখতে পেতাম, এটাকে বলছে ড্রপ ডাউন লিস্ট বক্স বা কম্বো বক্স। তো আমরা এখানে কি করলাম, আমরা এখানে গেলাম, এবার এখানে সিলেক্ট করলাম, দেখো আমার কাছে দুটো লিস্ট চলে আসবে, কলকাতা আর দিল্লি, দুটো লিস্ট বানিয়েছি, আমি কলকাতা লিখতে চাইছি, কলকাতাকে সিলেক্ট করলাম, আমি এখানে দিল্লিকে লিখতে চাইছি, দিল্লিকে সিলেক্ট করলাম, আবার আমার কলকাতা লিখতে চাইছি, তা আমি আবার এখান থেকে কলকাতাকে সিলেক্ট করে নিলাম। তো এইভাবে দেখো আমরা ডেটা ভ্যালিডেশনের আরেকটা প্রসেস দেখলাম, যেটাকে যার দ্বারা এই ডেটা ভ্যালিডেশন ফিচারের দ্বারা আমরা এরকম ভাবে লিস্ট বানিয়ে কাজ করলে করতে পারি। এবার তোমার যদি মনে হয় যে না এগুলোকে সব ডিলিট করতে হবে, তাহলে সব ডিলিট করে দেবে, সিলেক্ট করে ডিলিট করে দাও। এই ফিচারটাকে সরাতে হবে, সেটাকেও সরাবে কি করে, ডেটায় যাও, দিয়ে ডেটা ভ্যালিডেশন, দিয়ে সেখান থেকে ডেটা ভ্যালিডেশন দিয়ে বলো ক্লিয়ার অল, তাহলে ওকে করে দাও, তাহলে দেখো সব কিছু জিনিস তোমার চলে যাবে। তো এইভাবে আমরা কি দেখলাম, আমরা ডেটা ভ্যালিডেশন কিভাবে অ্যাপ্লাই করে সেই জিনিসটাকে আমরা এখানে চেক করলাম। আশা করি বোঝা গেছে জিনিসটা। তো এইভাবে দেখো ডেটা ভ্যালিডেশন খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো আমাদের এক্সেলে সবসময় খুব কাজে লাগে। মানে অফিস কেয়ারতে যদি আমি এক্সেল নিয়ে কাজ করি অফিসে, তখন আমাদের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এইভাবে আমরা ডেটা ভ্যালিডেশনকে ব্যবহার করলে করতে পারি। তাহলে দেখো আমরা এখানে কি শিখলাম, আজকে এখনো অবধি আমরা এই ডেটা ভ্যালিডেশন ব্যাপারটাকে আমি কভার করলাম। এরপরে দেখো আরো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, ভি লুকআপ এবং এইচ লুকআপ। জিনিসটা কি হয় আগে আমরা একটু দেখবো। ভি লুকআপ এবং ভি ফর ভার্টিক্যাল লুকআপ, এইচ ফর হরাইজন্টাল লুকআপ। ধরো আচ্ছা এইগুলোকে আমি একটু ডিলিট করে দিই। বা ধরো এখানে আমি এখানেই করছি, ধরো এখানে আমি একটা নাম্বার লিখছি, ধরো এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমি এখানে কি লিখলাম, আমি এখানে মার্কস বলে কিছু লিখলাম। ধরো আমি এখানে 80 দিলাম, 78 এরকম ভাবে নাম্বার দিয়ে গেলাম। এবার আমি জানতে চাইছি, ধরো আমার কাছে এখন কি কটা রেকর্ড আছে, খালি 5টা রেকর্ড। তো ধরো আমি এখান থেকে জানতে চাইছি যে বিমল কত পেয়েছে। তার জন্য কি আমরা এক ধরনের লুকআপ ফাংশন ইউজ করে থাকি। ফাংশন কি না, লুকআপ ফাংশন। লুকআপ ফাংশনের দুটো টাইপ দেখছি আমরা, একটা দেখবো ভি লুকআপ ফর ভার্টিক্যাল লুকআপ, আর একটা দেখবো এইচ লুকআপ ফর হরাইজন্টাল লুকআপ।
এটাকে আমরা ভার্টিক্যাল লুকআপ কেন বলছি না, দেখো কলমে এই যেটাগুলো কিরাম আছে, কলম ফরম্যাটে আছে, যেমন রোল নাম্বার একটা কলম, নেম একটা কলম, তোমার মার্কস আর একটা কলম। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের কাছে ভার্টিক্যালি ডেটাগুলো আছে। এবার আমি চাইছি এখান থেকে যে বিমল কত পেয়েছে সেটাকে দেখব। তো তার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করব কি না, ভি লুকআপ। কি লিখবো? ভি লুকআপ। এরপরে দেখো এখানে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস চাই, সেই জিনিসগুলো আমাদের বলতে হবে। যেমন লুকআপ ভ্যালু, আমি কি জানতে চাইছি, বিমল কত পেয়েছে, বিমলকে ক্লিক করবে। তারপরে আমাদের বলছে কি টেবিল অ্যারে। দেখো এই দুটো ডেটাকে নিয়ে আমরা সিলেক্ট করবো, রোল নাম্বারকে আমাদের দরকার নেই, কারণ আমার উদ্দেশ্য কি বিমল কত মার্কস পেয়েছে, তার জন্য এই দুটো কলমকে নিয়ে আমাদের টেবিল অ্যারেটাকে সিলেক্ট করবো। কলম ইন্ডেক্স, দেখো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখো অ্যাকচুয়ালি তোমরা যদি দেখো আমাদের কাছে কটা কলম আছে, 3টে কলম, রোল নাম্বার, নেম আর মার্কস। কিন্তু আমরা কোন কলমগুলোকে ধরবো, দেখো এখানে আমি কটা কলম সিলেক্ট করেছি, কেবল দুটো, নেম এবং মার্কস। তাহলে নেম এখানে এই ক্ষেত্রে হয়ে যাবে আমার ফার্স্ট কলম, রোল নাম্বার নয়, কিন্তু এটা মনে রাখবে, নেম হয়ে যাবে আমার ফার্স্ট কলম আর মার্কস হয়ে যাবে আমার সেকেন্ড কলম। তাহলে আমি কি দেখতে চাইছি, বিমল কত পেয়েছে, তাহলে নেম আর মার্কসের মধ্যে মার্কসের কলমের পজিশনটা কি, যেগুলোকে আমি সিলেক্ট করেছি সেখান থেকে, হ্যাঁ, যে ধরো আমি এখানে মার্কসকে সিলেক্ট করলাম, তার মার্কস জানতে চাইছি, তাহলে নেম আর মার্কসের মধ্যে মার্কসের পজিশন কত, 2, তাহলে আমি এখানে লিখবো কত না 2। তারপরে দেখো আমি এখানে আরেকটা লিখছি কি ট্রু আর ফলস, এই দুটো জিনিস। দেখো বি দিয়ে তো আরো অনেক নাম হতে পারে, যেমন বিমল, বিক্রম হতে পারে। আমি চাইছি বিমল কত পেয়েছে, যেমন বিমলও বি দিয়ে শুরু হয়, আবার বিক্রমও বি দিয়ে শুরু হচ্ছে, কিন্তু আমি চাইছি এখানে বিমল কত পেয়েছে। সুতরাং এক্স্যাক্টলি আমাকে বলতে হবে এক্সেলকে যে তুমি বিমলকে খুঁজে বার করো, বি দিয়ে আর যা নাম শুরু হচ্ছে সেগুলো দরকার নেই, তুমি বিমলকে খুঁজে বার করো। তখন আমরা কি বলবো, ফলস। খুব ভালো করে দেখবে, এটা ফলস মানে হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। এবার এটাকে বন্ধ করে দাও, এবার ওকে করো। দেখো বিমল কত পেয়েছে, 78, সেটাই আমি এখানে পেয়ে গেলাম। তো এইভাবে দেখো আমরা কি যেটা ইউজ করলাম সেটা হচ্ছে ভি লুকআপ ফাংশন। ভি লুকআপ এর ফুল ফর্ম ভার্টিক্যাল লুকআপ। তাহলে এটাকে আরেকবার রিপিট করি, এটাকে ডিলিট করে দিচ্ছি আমি। তাহলে কি না, আমি আবার ধরো যে কোনো একটা এই সেলটাই গেলাম, বললাম ভি লুকআপ। ফার্স্ট বলতে লুকআপ ভ্যালু, ধরো সঞ্জয় কত পেয়েছে আমি জানতে চাইছি, সঞ্জয়কে ক্লিক করব, দিয়ে কমা, তারপরে দেখো বলছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে কি না, তুমি এই যে এইটা হচ্ছে আমার একটা টেবিল অ্যারে, দুটো কলমকে নিয়ে আমি একটা টেবিল অ্যারে বানালাম। এরপরে আমাকে বলছে কলম ইন্ডেক্স, এইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখো আমার এই টেবিল অ্যারের মধ্যে কটা কলম আছে, নেম আছে আর মার্কস আছে। তার মধ্যে আমি মার্কসের, নেম আর মার্কসের মধ্যে মার্কসের কলম পজিশন কত না 2, যার জন্য আমি এখানে কি লিখবো 2। এরপরে নেক্সট যেটা বলতে দেখো এক্সাক্ট ম্যাচ আর ট্রু আর ফলস। ট্রু মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ। ধরো বি দিয়ে অনেক কিছু শুরু নাম আছে, আমি সেখান থেকে আমি অ্যাপ্রক্সিমেট, আমি ধরো জানি যে তোমার আমি জানতে চাইছি ধরো বি দিয়ে সমস্ত স্টুডেন্টের যে মার্কস সেইগুলো, সে বিমল হতে পারে, বিক্রম হতে পারে, আমি শিওর নই, তখন সেই ক্ষেত্রে আমি কি না অ্যাপ্রক্সিমেট ম্যাচ। কিন্তু আমাদের এখানে যে ডেটা আছে তাতে আমি জানতে চাইছি কি বিমল কত পেয়েছে, তো সেখানে আমাকে এক্স্যাক্টলি বিমলকে খুঁজে বার করতে হবে। তখন আমি কি লিখবো, ফলস। ফলস মানে হচ্ছে দেখো এক্স্যাক্ট ম্যাচ, এখানে লেখা আছে ফলস। এবার তুমি এই ব্র্যাকেটটাকে বন্ধ করে দাও, এন্টার মারো। দেখো সঞ্জয় কত পেয়েছে, 90 পেয়েছে। তো আমরা ভি লুকআপ ফাংশনের দ্বারা এই জিনিসটাকে আমরা জানতে পারি। এইভাবে দেখো আমরা কি করলাম, ভি লুকআপ স্ট্যান্ড ফর ভার্টিক্যাল লুকআপ, এই জিনিসটাকে আমরা এখানে ব্যবহার করলাম। ঠিক আছে, তো এইটা গেল আমাদের ভি লুকআপ ফাংশনের একটা ইউজ। এরপরে দেখো এই ভি লুকআপ ফাংশনকে আরেকটু অন্যভাবে দেখবো। যেমন ধরো তোমাকে এরকম ভাবে দুটো শীট দিয়ে দিচ্ছি, ধরো এরকম একটা শীট আছে আমার কাছে, ধরো এই শীটটায় আমার কি হচ্ছে, এই শীটটায় আমি ধরো এখানে লিখলাম, ধরো আমি এখানে কিছু নাম লিখছি,
ধরো আমি লিখলাম বিমল, তারপরে ধরো আমি এখানে এটাকে ড্র্যাগ করে নিয়ে নিলাম। তো ধরো কত হলো না, এই এত দূর অব্দি গেল। সরি, ধরো 1 মিনিট, এটাকে আমি এখানে একটু নিয়ে নিই। ধরো এটা গেল আমার একটা শীট। এরপরে আমি শীট 2 তে যাবো আবার। ঠিক আছে, এই শীট 2 তে গিয়ে ধরো আমি এখানে কি বলছি না, শীট 2 তে যাওয়ার পরে আমি এখানে আমি আবার বললাম কি না নেম। এবার আমি আবার এখানে লিখলাম বিমল। তাহলে দেখো দুটো শীট হয়ে গেছে কিন্তু আমার, শীট 2 আর শীট 3। শীট 2 তেও একই নাম লিখলাম, শীট 3 তেও একই নাম লিখলাম। এবারে আমি চাইছি যে এখান থেকে, আচ্ছা তারা এখানে ধরো, আচ্ছা এটাকে আরেকটু ড্র্যাগ করে দিই। এবার দেখো আমি ইচ্ছা করে এই নামটাকে পাল্টে দিলাম। এখানে ধরো আমি লিখলাম সমীর, SOMIR করে দিলাম। এরপরে ধরো আমি এখানে একটা কলমের নাম দিচ্ছি স্ট্যাটাস। এবার আমি চেক করব এখানে এই শীটে, ধরো শীট 3 তে যে নামগুলো আছে শীট 2 তেও সেম নাম আছে কি না। বা ধরো উল্টোটা ভাবতে পারি, শীট 2 তে যে নামগুলো আছে শীট 3 তেও কি সেই নাম আছে না ভুল আছে, সেটাকে আমরা চেক করব। তাহলে আমরা কি করতে পারি, আমরা নরমালি কি একটা একটা করে এখান থেকে একটা নাম দেখবো, এখান থেকে একটা নাম দেখবো, খুঁজে বার করবো, এইভাবে চেক করবো। তো দেখো আজকে আমার কাছে কতগুলো নাম আছে, হার্ডলি 5টা নাম আছে। তো তোমার কাছে ধরে রাখো 100টা নাম আছে, 50,000 নাম আছে। তা তুমি কি এরকম ভাবে সিলেক্ট করবে, তাহলে তো অনেক সময় লেগে যাবে। তখন আমরা কি করতে পারি, আমরা এই ক্ষেত্রে দেখো VLOOKUP ফাংশনকে ইউজ করবো। খুব ভালোভাবে দেখবে, VLOOKUP লুকআপ ভ্যালু কি দেখতে চাই আমি, বিমল, এই প্রথম বিমলটাকে সিলেক্ট করো। তারপরে আবার কি বলছি, এবার এখানে চলে যাবে, এই যে এটা হচ্ছে ফর্মুলা বার। এবার এখানে ক্লিক করবে, কি কমা দাও দিয়ে আমরা কোথায় যাব, আমরা এই শীটে চলে আসব। এবার আমরা এখানে এই নামগুলোকে সিলেক্ট করে নেব। আমরা কিন্তু আবার ওই শীটে যাব না। এবার এখানে কি লিখবো 1, কারণ দেখো ওখানে আমার কটা কলম সিলেক্ট করেছি, একটাই কলম। তো আমি এখানে বলবো 1 কলম নাম্বার বা কলম ইন্ডেক্স নাম্বার। তারপরে আমি কি বলছি, ফলস। এক্স্যাক্টলি তোমাকে খুঁজে বার করতে হবে, মানে ওখানে বিমল থাকলে পুরো বিমলকেই আমাকে খুঁজে বার করতে হবে, এরকম টাইপের। তো এবার তুমি এন্টার মারো, দেখো এখানে বিমল এসে গেছে। এবার তুমি এটাকে ট্র্যাক করো, দেখো সবই ঠিক হলো, কিন্তু সমীরটা আলাদা হয়ে গেল। কারণ আমার এই শীটে কি আছে, SOMIR। এবার এই শীটে কি ছিল, SAMIR, মিললো না তো। তো এইভাবে আমরা VLOOKUP এর আরেকটা ব্যবহার দেখলাম। দেখো প্র্যাকটিক্যাল লাইফে VLOOKUP কে এইভাবে আমরা ব্যবহার করতে পারি। কেবল এই 4টে জিনিস আমাদের মনে রাখতে হবে VLOOKUP এ। বাদ বাকি জিনিস খুব সহজে আমরা এই 4টে জিনিসকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি, তখন VLOOKUP আমাদের ক্ষেত্রে খুব মূল্যবান ফাংশন হবে। তো এবার এটাকে ডিলিট করে আমি আরেকবার রিপিট করছি। দেখো কি করছি, এগুলো সব ডিলিট করে দিলাম। আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে যে নামগুলো আছে এই শীটে সেম নাম আছে কি না আমি খুঁজে বার করব। যদি থাকলে খুব ভালো কথা, সেই নামগুলোকে দেখাবে। আর যদি না থাকে তাহলে একটা এরর মেসেজ করবে। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো এখানে VLOOKUP। VLOOKUP। এবার আমাদের কি খুঁজে বার করতে হবে, বিমলে আমি এখানে ক্লিক করব, কমা দেবো, আবার এই শীট 2 তে চলে যাব। এরপরে আমরা এইটাকে সিলেক্ট করব। এরপরে কিন্তু আর কোথাও যাবে না, এই ফর্মুলা বারে ক্লিক করবে, দিয়ে বলবে 1 কেন লিখছি না, আমার ওখানেও একটা কলম, এখানেও একটা কলম। যেমন আগের ডেটায় কি ছিল, নেম আর মার্ক দুটো কলম সিলেক্ট করেছিলাম টেবিল আরেতে, কিন্তু এখানে তো টেবিল আরেতে একটাই কলম। তাহলে আমি এখানে লিখবো কি, কলম নাম্বার 1 কে সার্চ করার জন্য। এরপরে আমি কি বলবো, ফলস। এন্টার মারো, দেখো বিমল এসে গেছে। এবার এটাকে ড্র্যাগ করে দাও, দেখো সবই এলো, বিমল, কৌশিক, সঞ্জয় সবই এলো, খালি সমীরটা এলো না। কারণ এখানে আমি লিখেছি SOMIR, আর তোমার অ্যাকচুয়ালি এখানে ছিল কি SAMIR। তাহলে যেহেতু ডেটা মিসম্যাচ করে গেছে,
তার জন্য এরকম ধরনের আমাকে একটা এরর মেসেজ শো করে দেবে। এই হচ্ছে আমাদের VLOOKUP ফাংশনের ব্যবহার। একটা ছোট্ট আরেকটা ব্যবহার দেখলাম এইভাবে। তো দেখো VLOOKUP ফাংশন ইউজ করতে গেলে আমাদের এই চারটে প্যারামিটারকে আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। ব্যাস এই চারটে জিনিসের উপরে VLOOKUP ফাংশন পুরোপুরি ভাবে দাঁড়িয়ে আছে। এবারে আমরা আসছি দেখো HLOOKUP। H মানে হরাইজন্টাল লুকআপ। এবারে আমরা কি করব, আচ্ছা আমরা এই ডেটাগুলোকে একটু সরিয়ে দিই। এই ডেটাগুলো আমাদের আর লাগবে না, আমি ডিলিট করে দিলাম। এবারে দেখো আমি এখানে লিখছি, আচ্ছা প্রথমে এইটার উপরে করে নিই, এই পুরনো ডেটাগুলো এগুলোকে আমি একটু সরিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে আবার নতুন করে লিখবো আমরা। দেখো ধরো আমি এরকম ভাবে লিখলাম নেম আর বললাম মার্কস। দেখো হরাইজন্টালি আমার ডেটাগুলো আছে। ধরো নেম আমি কিছু লিখে দিচ্ছি ওখানে, বিমল। হয়ে গেল। আরেকটা নাম দিয়ে দিই। এবারে ধরো আমি এখানে কিছু মার্কস দিচ্ছি। এবার আমি এখান থেকে বার করব খুঁজে যে কমল কত পেয়েছে। তাহলে আমি কি লিখবো, ধরো আমি এখানে বার করবো, তাহলে আমি এখানটা ধরো বার করবো HLOOKUP। কেননা ডেটাগুলো দেখো অন্যভাবে আছে, আগে ছিল কলম ওয়াইজ, এখন রো ওয়াইজ আছে, তার মানে লিখলাম HLOOKUP। দিয়ে আমি কমলকে সিলেক্ট করব, দিয়ে আমি কি করছি, এই দেখো এই দুটো জিনিসকে আবার সিলেক্ট করলাম। তাহলে এবারে কত নম্বর রো হবে, দেখো 2 নম্বর রো। কেননা মার্কসটা কত নম্বর কলম, মার্কসটা কত নম্বর রোতে আছে, 2 নম্বর রোতে। এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো। তাহলে আমি এখানে লিখবো কত, 2, দিয়ে বলবো কি ফলস, দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দাও, এন্টার মারো। দেখো কমল কত পেয়েছে, 78। ঠিক আছে? তো এইভাবে আমরা যদি চাই, আমরা দেখো হরাইজন্টাল লুকআপ বা HLOOKUP ফাংশনের ব্যবহার করলে করতে পারি। আরেকবার রিপিট করে দিচ্ছি, ইকুয়াল টু HLOOKUP। ধরো সমীর কত পেয়েছে, সিলেক্ট করলাম, কমা করে দিলাম। এবার এটাকে আমি সিলেক্ট করে নেব, দিয়ে আমি কি করছি, এখানে যাব, দিয়ে বলবো 2, দিয়ে আমি কি বলবো, ফলস, দিয়ে এন্টার মারো। দেখো সমীর কত পেয়েছে না 34 পেয়েছে। তো এইভাবে আমরা HLOOKUP কে ইউজ করলাম। এবারে আমরা ওই রকম ভাবেই দেখবো, ধরো এই নামগুলোকে নিয়ে এবার আমি এখানে চলে যাই এই শীটে। এবার ধরো আমি এখানে কি করলাম না, আমি লিখলাম নেম। আমি কি লিখবো, বিমল। এটাকে নিয়ে আমি এবার এগিয়ে যাই এখানে। ধরো এবারে আমি ধরো চাইছি যে এই নামগুলোকেই আমি আবার ওখানে আরেকটা ধরো নিয়ে গেলাম, এইগুলোকে কপি পেস্ট করে দেবো অন্য একটা শীটে। এবারে আমি এখানে নামটা চেঞ্জ করে দিচ্ছি, আমি এখানে বলছি কি MOL করে দিচ্ছি, বা সঞ্জয় SONJOY করে দিলাম। এবার আমি মেলাবো যে ওখানে যা নাম আছে এখানে সেম নাম আছে কিনা। তো ধরো আমি এখানে একটা রো বানিয়ে দিলাম স্ট্যাটাস বলে, তোমরা অন্য কিছু নামও দিতে পারো। এবার আমি কি লিখবো এখানে, HLOOKUP। এবার প্রথমে বিমলকে সিলেক্ট করব, তারপরে কমা, টেবিল অ্যারে আমি এই শীটটায় চলে যাব, দিয়ে আমি এই নামগুলোকে সিলেক্ট করব। আবার আমি এখানে চলে যাব 1, কেননা আমার ওখানে টেবিল অ্যারেতে একটাই রো ছিল। এবার আমি এখানে কি বলবো, ফলস। এবার তুমি এটাকে ক্লোজ করে দাও, এন্টার মারো। না এখানে কিছু, এখানে একটা কমা পড়ে গেছে, এটাকে একটু আমি ডিলিট করে দিচ্ছি।
এখানে একটুখানি দাঁড়াও, একটু ওয়েট করতে হবে আমাদের, এটা ঠিক জায়গায়। হ্যাঁ, এবার আমি এটাকে ডিলিট করে দিই। মানে এই জায়গাটা আমাদের ভুল হয়ে গেছে, f1, 1 দুটো কমা পড়ে গেছে, এটা একটা কমা পড়া উচিত, সেই জন্য আমার এররটা আসছে। বাদ বাকি জিনিস সেম থাকবে, বাদ বাকি জিনিসের মধ্যে কোনো ডিফারেন্স আমার থাকবে না। একটু ওয়েট করতে হবে আমাদের। তো এইভাবে আমরা এখানে কি করব, আমরা এই কমাটাকে একটাকে সরিয়ে দেবো। এরপরে আমরা কি করছি, আমরা এখানে গেলাম, এখানে আমাদের কিছু না, আমরা ধরো 1 দিয়ে আমরা কি বলবো, আমরা এখানে বলবো ফলস, যেটাকে ক্লোজ করে দেবে, এন্টার মারবে। দেখো এখানে বিমল চলে আসলো। এবার আমরা এটাকে নামগুলোকে এখানে কপি করার চেষ্টা করব। দেখো সব ঠিক হলো, কিন্তু সঞ্জয় এখানে এরর খেয়ে গেল, কারণ এখানে আমার কি ছিল, SANJOY, আর এখানে আমার কি রইলো, SONJOY। তো এই হয়ে গেছে আমার দুটো জিনিসের মধ্যে পার্থক্য। তো এইটা হয়ে গেল আমাদের HLOOKUP ফাংশনের ব্যবহার। তো দেখো ইন্ডাস্ট্রিতে চাকরি ক্ষেত্রে ধরো এই দুটো ফাংশন অতি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে তোমার VLOOKUP এবং আরেকটা হচ্ছে HLOOKUP ফাংশন। যে জিনিসটাকে আমরা এইখানে কভার করলাম, এই জিনিসটা আমাদের কভার হয়ে গেল, ইউজ অফ VLOOKUP এন্ড HLOOKUP। এরপরে দেখো আমরা এখানে কি করছি, এবার আমরা দেখবো কি না, ইউজ অফ সাবটোটাল। এটা একটা খুব সুন্দর জিনিস। কি থাকে না, ধরো আমার কাছে এরকম একটা ডেটা আছে, ধরো তুমি ধরো পি কোড, প্রোডাক্ট কোড, প্রাইস। ধরো এখানে তুমি একটা প্রোডাক্ট, তার কোড হচ্ছে P1, সেই প্রোডাক্টটাকে তুমি আজকে 890 টাকা দিয়ে কিনলে। তুমি P1টাকে গতকাল ধরো 560 টাকায় কিনেছো। সেরকম P2 তুমি ধরো 500 টাকায় কিনেছো গতকাল, আজকে তুমি P2 কে কিনলে কত না 680 টাকায়। তো এবার তুমি জানতে চাইছো যে তুমি, বা ধরো 580, ঠিক আছে কোনো ব্যাপার না। তাহলে এবারে ধরো আমরা জানতে চাইছি যে ধরো P1 টোটাল কত টাকায় কিনেছো, P2 টোটাল কত টাকায় কিনেছো। তাহলে আমরা এখানে কি করি, এখানে খুব সুন্দর একটা জিনিস থাকে সাবটোটাল বলে। কি হয় না, আমরা এগুলোকে আগে সিলেক্ট করে নেবো, এই ডেটাগুলোকে দিয়ে আমরা কোথায় যাব, ডেটায় গিয়ে বলবো গ্রুপ সাবটোটাল। তারপরে ওটা স্ক্রিন আসবে তোমার কাছে, সাম পি কোড কি বলছে, অ্যাড ইজ চেঞ্জ ইন পি কোড। প্রত্যেকটা পি কোডে আছে, পি কোড না বানানটা আমার ডবল ডি না ডি হওয়া উচিত। তো পি কোড, তারপরে কি ইউজ করব, সাম, অ্যাড সাবটোটাল টু। কোনগুলোকে সাবটোটাল করছি না, প্রাইস গুলোকে। তাহলে দেখো যেরকম ভাবে যা আছে কিছু করতে হবে না, এরকম ভাবেই করে জাস্ট ওকেতে ক্লিক করে দাও। তো দেখো তোমাকে এরকম একটা টোটাল দিয়ে দেবে। P1 890 আর 560 মিলিয়ে কত হচ্ছে না 1450। P2 500 আর 880 মিলিয়ে কত হচ্ছে না 1080। এবার 1450 আর 1080 কে মেলাও, কত হচ্ছে না 2530, 2530 হলো। তো এইভাবে দেখো আমরা কি করতে পারি, তা আমরা সাবটোটাল কনসেপ্ট কে ব্যবহার করলে করতে পারি। এবার তুমি যদি তোমার পুরনো, দেখো এখানে ক্লিক করলে এগুলোকে ছোট বড় করা যায়। ধরো এখানে তুমি কেবল P1 এর টোটালটা দেখাতে চাইছো, এই যে প্লাসে ক্লিক করো, আবার ডেটাটা এক্সপ্যান্ড হয়ে যাবে। তো এইভাবে তুমি ডেটাকে কম্প্রেস ছোট বড় করতে পারো। দেখো এবার এখানে প্লাসে ক্লিক করো, আবার এখানে প্লাসে ক্লিক করে যাও, আবার এখানে প্লাসে ক্লিক করে যাও, তুমি তোমার ডেটা পেয়ে যাবে। তুমি যদি তোমার পুরনো জায়গায় ফিরে যেতে চাও তাহলে কি করবে, এই ডেটাটাকে সিলেক্ট, এখানে কিছু করবে না, জাস্ট সিলেক্ট করবে সাবটোটাল, গিয়ে বলবে রিমুভ অল, তুমি তোমার পুরনো জায়গায় আবার ফিরে যাবে। এটাকে আমরা আরেকবার রিপিট করছি। তাহলে আমি কি করছি, নামটাকে একটু পাল্টে দিই, ঠিক দিয়ে দিই। হ্যাঁ, পি কোড। তাহলে কি করছি, প্রথমে আমরা এই ডেটাগুলোকে সিলেক্ট করলাম, তারপরে আমি কোথায় গেলাম, সাবটোটালে চলে গেলাম।
এখানে যেরকম আছে থাকুক, তুমি জাস্ট ওকেতে ক্লিক করে দেবে। দেখো তোমাকে এরকম ভাবে একটা সাব টোটাল ওয়াইজ ডেটা দিয়ে দেবে। এবার তুমি যদি মনে করো যে না এগুলোকে তুমি ছোট বড় করবে, তাহলে মাইনাসে ক্লিক করলে, এই মাইনাসে ক্লিক করলে, এইটাই করলে, আবার প্লাস করলে ডেটাগুলো আমার এক্সপ্যান্ড হয়ে যাবে, কিন্তু এইভাবে ছিটিয়ে যাবে। তো এবার আমি ধরো পুরনো জায়গায় যদি আবার যেতে চাই, তাহলে সিলেক্ট করলে সাব টোটাল দিয়ে বলবে রিমুভ অল, চলে আসবে। আবার ধরো তুমি এখানে নতুন কিছু ডেটা অ্যাড করছো, ধরো P3, ধরো আমি বললাম 700 টাকায় কিনেছি P3 কে, আবার ধরো তুমি দেখছে 400 টাকায় কিনবে, তাহলে কি করছি, আবার এটাকে সিলেক্ট করলাম, সাব টোটাল দিয়ে বলে দিলাম ওকে। দেখো এইভাবে চলে আসলো ডেটা। তুমি যদি আবার পুরোনো জায়গায় ফিরে যেতে চাও, সিলেক্ট করবে, দিয়ে আবার এটাকে ক্লিক করে দাও, পুরোনো জায়গায় ফিরে আসবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস, ধরো এরকমও তো হতে পারে তুমি P1 লিখেছো, P2 লিখেছো, তারপরে P3 লিখেছো, তারপরে P1 লেখা, তারপরে P1 লেখা, তারপরে এরকমও তো ডেটা থাকতে পারে। তো P2 লেখা, তারপরে P3 লেখা। আগে যেমন কি P1 P1 P2 P2 P3 P3 এরকম ছিল, কিন্তু এখন তো এরকম ভাবে থাকতে পারে। তাহলে তোমাকে যদি এরকম ডেটাকে নিয়ে কাজ করতে হয় এবং এই ডেটার উপরে যদি সাব টোটাল বার করতে হয়, তাহলে তুমি কি করবে, প্রথমে ডেটাগুলোকে শর্ট করে নিতে হয়। আমরা শর্টিং শিখেছিলাম, দেখো এখানে ক্লিক করো, দেখো ডেটাগুলো এবার শর্ট হয়ে গেছে। ও ফার্স্ট কলমের বেসিসে প্রথমে P1 কে শর্ট করলো, তারপরে P2 কে শর্ট করলো, তারপরে P3 কে শর্ট করলো। এরপরে তুমি যাও সাব টোটালে ক্লিক করো, ওকে করে দাও, দেখো তোমার ডেটা এইভাবে চলে আসবে। তো এইভাবে আমরা যদি চাই, দেখো আমরা এখানে সাব টোটাল কনসেপ্টের ব্যবহার করলে করতে পারি। এবার যদি আমাকে পুরনো ডেটায় ফিরে যেতে হয়, তাহলে কি করব, এগুলোকে সিলেক্ট করে আমি সাব টোটালে ক্লিক করব, দিয়ে বলবো রিমুভ অল, তাহলে আমি আবার পুরনো জায়গায় ফিরে গেলাম। তো এইভাবে দেখো আমরা কি দেখলাম না, আমরা সাব টোটাল কিভাবে ব্যবহার করা হয় সেই জিনিসটা আমরা এখানে ইউজ শিখলাম। তাহলে দেখো আজকে আমাদের ক্লাসের যে ইউজ মানে যেগুলো শেখার দরকার ছিল, সেগুলো আমরা কি কি শিখলাম। ইউজ অফ ডেটা ভ্যালিডেশন, ইউজ অফ VLOOKUP and HLOOKUP ফাংশন, and ইউজ অফ সাব টোটাল। তো এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, যেখানে দেখো আমরা VLOOKUP HLOOKUP এর মতন খুব ইম্পর্টেন্ট ফাংশন শিখলাম, ডেটা ভ্যালিডেশনের ইউজ শিখলাম, সাব টোটাল কি জিনিস সেটা আমরা কভার করলাম। তো আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো ক্লাসটাকে মন দিয়ে ফলো করো, তোমরা অনেক কিছু জিনিস এখান থেকে শিখতে পারবে। তাহলে আজকের মতন আমি এখানে শেষ করলাম, ধন্যবাদ।